ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে রায়, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। ২, কোন গ্রহের অভিকর্ষজ বল সবচেয়ে বেশি? বৃহস্পতি। ৩, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ৪২ কিলোমিটার বেশি। ৪, সূর্যোদয়ের আগের সময়কে বলে উষা। ৫, ১৫১৯ খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান। ৬, ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। ২ আছে শূন্যস্থান পূরণ করো। আইতে বলেছে ১৯৫৬ সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা। ২, ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। ৩, কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, এটা বইয়ের ৭১ পাতায় আছে। ৪, শিবালিকার হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। ৫, ৩ দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। ৩ আইতে বলেছে ভারতে ২টি রাজ্যের নাম লেখো যাদের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। এই যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি রাজ্যের ওপর দিয়ে গেছে। তো এখান থেকে যে কোনো দুটো রাজ্য লিখে দেবে। ২ বলেছে গিরিপথ কাকে বলে? উদাহরণ দাও। এটা আছে তোমাদের বইয়ের ৭১ পাতায়। লিখবে দুটি পর্বতের মাঝে সংকীর্ণ উপত্যকাকে গিরিপথ বলে। এই যে যেমন বানিহাল, জজিলা, নাথুলা এগুলো হচ্ছে গিরিপথের উদাহরণ। এই যে গিরিপথ রয়েছে যেমন বানিহাল, জজিলা, নাথুলা এগুলো হলো উদাহরণ। আচ্ছা, ৩ বলেছে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার ২টি কারণ লেখো। ১ নম্বর দেবে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। ২ লিখবে প্রচন্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। ৩ হচ্ছে পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। তাহলে টোটাল এখানে ৩টে আছে, তো যে কোনো দুটো লিখে দেবে। ৪ আইতে দিয়েছে গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। লিখবে নক্ষত্র হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় সেগুলি মাধ্যাকর্ষণের টানে একত্রে জমাট বেঁধে প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। আর গ্রহ হচ্ছে নক্ষত্রদের মহাবিস্ফোরণের ফলে ধুলোর মেঘ থেকে গ্রহের সৃষ্টি হয়। ২ হচ্ছে নক্ষত্রদের নিজস্ব কক্ষপথ থাকে যেখানে তারা স্বস্থানে অবস্থান করে। আর গ্রহরা নিজেদের কক্ষপথে থেকে তাদের নিকটবর্তী নক্ষত্রকে কেন্দ্র করে পরিক্রমণ করে। ৩ নক্ষত্ররা বয়সে প্রাচীন, গ্রহরা বয়সে নবীন। ৪ নক্ষত্রদের নিজস্ব আলো আর তাপ আছে, গ্রহদের নিজস্ব আলো আর তাপ নেই, এরা নক্ষত্রদের আলোয় আলোকিত আর উত্তপ্ত হয়। ৫ নক্ষত্ররা আকাশে মিটমিট করে জ্বলে, গ্রহদের আলো স্থির। ৬ নক্ষত্রদের পরস্পরের দূরত্ব সবসময় একই থাকে, গ্রহরা নক্ষত্রদের পরিক্রমণ করে বলে গ্রহদের নিজেদের মধ্যে দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। ৭ নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, গ্রহ কঠিন ঘনবস্তু। ৮ নক্ষত্রগুলি ক্ষেত্রমানে অনেক বড়, গ্রহগুলি ক্ষেত্রমানে নক্ষত্রের তুলনায় ক্ষুদ্র। ৯ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে নক্ষত্রদের আলো বিন্দুর মতো দেখায়, আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহগুলিকে গোলাকার দেখায়। ১০ নক্ষত্রদের নিজস্ব কক্ষপথের পরিধি অতি বিশাল, আর গ্রহরা নিকটবর্তী নক্ষত্রদের পরিক্রমণ করে বলে এদের কক্ষপথের পরিধি অনেক ছোট। নক্ষত্রের উদাহরণ সূর্য, প্রক্সিমা সেন্টাউরি, আর গ্রহর উদাহরণ পৃথিবী, মঙ্গল, বুধ, প্লুটো। ২ দিয়েছে অক্ষরেখার ৩টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্য ১ হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃতি, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। ২ হচ্ছে আকৃতি, অক্ষরেখাগুলো প্রত্যেকেই পূর্ণবৃত্ত। ৩ মান, অক্ষরেখার সর্বনিম্ন মান ০ ডিগ্রি, সর্বোচ্চ মান ৯০ ডিগ্রি। ৪ হচ্ছে প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। ৫ পরিধি, অক্ষরেখাগুলো পরিধি নিরক্ষরেখা থেকে মেরু বিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে ২ মেরুতে দুটি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলোর পরিধি সমান নয়। ৬ অক্ষাংশ, একই সমাক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। আর ৭ মধ্যবর্তী দূরত্ব, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়।
3 দিয়েছে ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন? লিখবে ভারত নদীমাতৃক দেশ কারণ ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5-এ আসি, 5-এর আয়তে দিয়েছে সিন্ধু নদীর গতিপথ বর্ণনা করো। লিখবে তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। এরপর ভারতে প্রবেশ করে জম্মু আর কাশ্মীর এবং হিমাচল প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলোর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে। সিন্ধু নদীর দৈর্ঘ্য 2900 কিলোমিটার। উপনদী হলো বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহর হলো লেহ, শ্রীনগর। 2-এ দিয়েছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ করে যে কোনো একটি বিভাগের সম্পর্কে লিখতে বলেছে। তো ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ আছে, এই যে ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমে মরু অঞ্চল আর 5 উপকূলের সমভূমি অঞ্চল বা দ্বীপপুঞ্জ। তো এখানে বলেছে যে কোনো একটি বিভাগের বর্ণনা করো। তো আমি এখানে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল দিচ্ছি। উত্তরে সমভূমি, দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালাই ও পালনি আর পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। সমগ্র অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। মধ্যভাগের উচ্চভূমি, খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা এবং তাপি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটো নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। পূর্ব ভারতের উচ্চভূমি, এই অঞ্চলে ছোটনাগপুর, বাঘেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী, দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটো নদী বঙ্গোপসাগরে পড়েছে। দাক্ষিণাত্যের মালভূমি, এই মালভূমি উত্তর ও উত্তর পূর্বে বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট আর পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। 3-এতে বলেছে চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। আচ্ছা, এখানে বলেছে চাঁদের পরিবেশ। লিখবে চাঁদে কোথাও গাছপালা নেই, এবড়োখেবড়ো জমি, ছোট বড় পাথর, গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভর্তি চারদিক। সূর্যের আলো পৌঁছতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। আর আকাশটা আদৌ নীল নয়, ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রং নেই। সবকিছুই আলো পড়লে সাদা আর না পড়লে কালো দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে। একদিকে কালো আকাশে জ্বলছে পৃথিবী, প্রকাণ্ড সাদা আর নীল গোলকের মতো। এখানে একদিন যেতে পুরো 2 সপ্তাহ কেটে যায়। সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে, প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস। আবার রাতও চলে 2 সপ্তাহ ধরে, তখন ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের 150 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়।